আমি প্রথম যে ঘটনাটা পড়ব সেই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। আমি তার মতো করেই পড়ার চেষ্টা করব। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমার পরিচয় দিলে সমস্যা নেই। আমি তুষার মাহমুদ, রাজশাহী জেলার পুঠিয়া থানার তাড়াশ নামক গ্রাম থেকে ঘটনাটি লিখছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। যেহেতু ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে, তাই ঘটনাটির প্রমাণস্বরূপ সেই বাগানের কিছু ছবি ইমেইল করে পাঠিয়ে দিলাম। জানি না ঘটনাটি তেমন ভৌতিক কিনা, তবে আমি যে কালো সময়টা পার করেছি তা কখনো আমি এবং আমার পরিবার ভুলতে পারবে না। ঘটনাটি শুরু হয় 2013 সালের মে মাসের দিকে। আমি তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ি। দিনটি ছিল বুধবার। কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা বাতাস হচ্ছিল। আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড়গুড় করে প্রচন্ড ঝড়ের আকার ধারণ করছে। বলে রাখা ভালো, সময়টা ছিল আমের সিজন, তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু। মূল ঘটনা এখান থেকে শুরু। আমি 7-5 না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে। পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন। তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট 3-4 মধ্যে পৌঁছে গেলাম। প্রথমে আমার বাপ দাদার ভিটে, যার নাম ছিল তুতের জমি। অনেক মানুষ থাকার ফলে ওখানে 5 মিনিট বিভিন্ন আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না। তো ঠিক আমাদের জমি থেকে 2টা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান। গোরস্থানটির নাম হলো ইরানের বাগান। বাগানটি অনেক ভয়ানক ছিল। দিনের বেলা সব সময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করতো না সেখানে, মানে দিনের বেলাতেও যেত না আর কি। জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না। যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেয়া হতো। ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল। আমি সেই আম বাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত। আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই, তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে। কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম, মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে। দেখলাম লাশটি পচে গলে গিয়েছে। যাক, সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল। আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম। চারিদিকে কোনো প্রাণীর ছায়া নেই। সেই বাগানটিতে আমি একা। এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম। কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম। এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল। সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকিয়ে পড়ে। আজব ব্যাপার হলো সেই বাগানটি, সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে 1 ইঞ্চিও নড়েনি। আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম। আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম 3-4 কেজি হবে। আমি ভাবলাম একটি স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে? খুব বেশি হলে 500 গ্রাম বা 800 গ্রাম। তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব
সেই মুহূর্তে একটা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম। কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে, অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে। তখন আমার বুঝতে বাকি রইল না, আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে। সাথে সাথে সূরা ইখলাস পাঠ করে বুকে ফোঁ দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পেছনের দিকে তাকাতে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। প্রিয় লিসেনার, আপনারা কিন্তু ভূত এফএম সর্বদাই শোনেন এবং ভূত এফএমকে ভালোবাসেন। ঠিক তেমনই আপনাদের কথা বিবেচনা করে আমরা নতুন নতুন ঘটনাগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি। ঠিক আজকে তারই অনুপাতে আপনারা 6 থেকে 7টি মেল শুনবেন এখন বর্তমানে। চলুন আমরা সরাসরি সেই মেল ঘটনাগুলো শুনে নিই, তারপরেই আসছি। এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরলো। সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল। এটার পর আমার মাথা আর কোনো দিকে নাড়াতে পারছিলাম না, ঘাড় নাড়াতে পারছিলাম না। এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক এক বাগান পরে এক দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম। আমি ভাবিকে গিয়ে বললাম, দেখুন তো ভাবি, আমার ঘাড়টা ঘুরছে না কেন? ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো, কিন্তু আমি বেশ ব্যথা পাওয়ার কারণে বেশি চোরাচুরি করলো না। ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে, তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম। সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা। তার মিনিট 5 মধ্যেই আমার জ্বর চলে আসে। আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এভাবে আমি 2 দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর দেখলাম আমার মা, বাবা, আপু, চাচি, চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল। আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম। ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না। সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল। আমি সব তাদেরকে খুলে বললাম। সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন। সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না। এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল। অন্যদিকে আমার ফুফাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে। যাওয়ার পর হুজুর, যিনি সম্পর্কে আমার ভাই হন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে। তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন। হুজুর অর্থাৎ আমার সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার শরণাপন্ন হতে বললেন। পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন। সেখানে আমাকে 1 পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল। যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আমি জ্ঞান হারালাম। যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি। সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা 1 গ্লাস পানিতে ঝাড়ফুঁক করছিল। তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম। পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক, অর্থাৎ ঘোরাতে পারছি, হালকা হয়ে গেছে। তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ফকির নানা বারান্দায় 10 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারলাম না। ঘন্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন, কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না। ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে। বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন, ছেলের বাবা মাকে কাছে আনো। আসার পরপরই বলল, আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই, আপনারা কি দেবেন? বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা সোনা মণি মুক্ত দিব। কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকৃতি জানালেন। তবু এভাবে 3 বার প্রশ্ন করা হলো, বলল যে না। তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন, তোর পরিচয়, কেন এই ছেলের উপর ভর করেছিস সব বল। জিনটি বলল তার নাম হাকমত, সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে। সপ্তাহখানেক আগে তার গাছে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে, যা সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে। কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি, কারণ ছেলেটাকে তার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর 2-3 দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয়। ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি, কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম। তখন সে সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সূরা ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি। যেহেতু সপরিবারে ছিলাম আল্লাহ ভীরু, ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মোটকে তার ওপর ভর করি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই। সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে দিতে অস্বীকৃতি জানায়। তারপর বলা হয়, তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি? সেও আমাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। জিনটি বেশ কিছু শর্ত দেয়, ছেলের সাথে আমি সবসময় থাকবো, কিন্তু ক্ষতি করব না। মাসে একবার স্বপ্নে আসবো, তাকে আমি টাকা ধন দৌলতের লোভ দেখিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না। শর্তগুলো মানার মতো হলেও ফকির নানার শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়েন। এইবার ফকির নানার 10 মিনিটে জ্ঞান ফিরল। তারপরে উঠে আমার হাতে এবং কোমরে 2টি তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে, এসে টাকা সোনার লোভ দেখিয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে। হাকমতের এই স্বপ্নে আসা 7 বছর হলে নিরবিচ্ছিন্নভাবে এটা চলছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি। সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে। ফকির নানা এটা সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। এই ছিল ঘটনা। আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। ডিয়ার লিসেনার, আমরা এখন 2 নম্বর ইমেইল ঘটনাতে যাব, যেটা সরাসরি আরজে রাসেল ভাইয়া বলেছেন। চলুন আমরা সেই দ্বিতীয় ঘটনাটি শুনে আসি। এটা একটি মাটির ঘরকে নিয়ে ভয়ঙ্কর একটি ঘটনা লেখা। চলুন আমরা তার মুখে সরাসরি ঘটনাটা শুনে নেই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি। জীবনে পার হয়েছে 18টি বসন্ত। 18 বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুর পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি। এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না, এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম। এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে। এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম। নিজের মতো করেই লিখলাম। ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্জনা করবেন। যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল। আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত 6 শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন।
তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাতো। পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওৎ পেতে থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে। তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায়। ঘটনা 1। প্রায় 6 মাস পর ওই বাড়িটি ঠিক পাশের টিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে 3 তলা দালান নির্মাণ করেন। তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকতো। অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায়। বাড়ি পুরোপুরি রেডি, শুধু রং বাকি। বাড়ি রং করতে মাত্র 2 জন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল। একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাবার ইচ্ছে হলো। সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা না নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা, পাশের জন নেই। সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে। ঘটনা 2। পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে। তাদের 2 ছেলে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসতো এবং বাড়িতে 3-4টি পোষা বেড়াল ছিল। একদিন ওই বেড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোণায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাফঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। সে কেবল এক মুহূর্তের জন্য। এক মুহূর্ত পরে সব থেমে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক 1 হাত সামনে খুব যত্ন করে সারি করে গুছিয়ে 3টি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই। শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় 3টি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে। অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে। বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। ঘটনা 3। ঘটনা 1 বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই 3 তলা বিল্ডিং। এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে। সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং 80 বছরের এক দাদু। এছাড়াও এক যুবক ভৃত্য ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃদ্ধের খেয়াল ও যত্ন রাখা। ভৃত্যটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফন্দি আঁটছিল। কিছুদিন পর ভৃত্য একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে। কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তা গিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে। তারাও ছেলেটিকে ধাওয়া করে। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষমেশ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলগালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং 1 মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক 1 হাত সামনে পাড়ার লোকজন ভৃত্যটির মৃতদেহ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে, একটুও রক্ত নেই, শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না।
ঘটনা 4। এক সময় আমাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে। পরপর 3টি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক। তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ। ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয়, তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করলো। হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বিভৎস রকমের চিৎকার শুরু করলো। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে। সেই বাড়িওয়ালা খুব ভয় পান, কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি। তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না। কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইল, কিন্তু পারল না। বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা চাপড়া থাকে এবং মারা যায়, ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের ওপরে পড়ল, যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান। তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা। ঘটনা 5। আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি। জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করলো সে নাকি সব থেকে সাহসী। তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল। সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল। সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো। সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায়, কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই। সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী, কিন্তু সাগর গো ধরে রইল ওই বাড়িতে সে যাবেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়িটির দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে। বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো। ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে। সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো। সকলে ওই ভুতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো। বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো। সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে। ঘটনা 6। 1 বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন। রাঙামাটি থেকে একজন মহিলা অঘরী তান্ত্রিককে নিয়ে আসা হয়। তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন। পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন। অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল 8টায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান। পরদিন 8টা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য। তান্ত্রিক এলেন। তিনি বললেন, তোমাদের পাড়ার ওই বাড়িটি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয়, কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে। এরা কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু